নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প মাংরুখি। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প মাংরুখি। বাড়ি ফিরেছি মাসখানেক হলো। তখন ঘোর বর্ষা। আমি বাড়ি ফেরাতে সকলেই খুশি। তার উপর এতদিন হয়ে গেল, তবুও আমি বাড়ি ছাড়ার নাম করছি না। দেখে সবাই হয়তো ভেবেই নিয়েছিল আমি আর পালাবো না। আজ সকাল থেকেই বৃষ্টি। 3 দিনের বৃষ্টিতে পথঘাট জলে ডুবে গেছে। আমাদের গ্রামের কালী মন্দিরের বারান্দায় বসে বসে আমি বৃষ্টি দেখছি। এসেছিলাম একটা কাজে, আর ফিরতে পারিনি। এমন সময় আমাদের পুরনো চাকর বনমালী ভিজতে ভিজতে এসে বলল, তুমি এখানে বসে বৃষ্টি দেখছো? আর এইদিকে আমি গোটা গা খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? বড় কথা ডাকছে। কোথাকার কোন গায়ের লোক এসে তোমার খোঁজে। বনমালীর কথাটা শুনে খানিকটা অবাকই হলাম। এমন ঘোর বর্ষায় আমার খোঁজে লোক এসেছে? কই, তেমন কারোর কথা তো মনে পড়ছে না। বনমালী যে এই বিষয়ে কিছুই জানে না সেটা বুঝতে পেরেই সেই বৃষ্টি মাথায় বাড়ি ফিরে আসলাম। জামা কাপড় পাল্টিয়ে আমি বাবার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম বাবা বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। লোকটি বসে আছে মেঝেতে, পাশে চেয়ারটা খালি। খুব সম্ভবত লোকটিকে চেয়ারে বসতে বলার পরও তিনি বসেনি। স্বাভাবিক, লোকটির যা বেশভূষা দেখলাম তাতে তাকে নিম্ন শ্রেণীর বলেই মনে হলো। তাই সে চেয়ারে বসতে রাজি হয়নি। দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে বাবা আমাকে বলল, আয়, ভেতরে আয়। ভেতরে গিয়ে বিছানায় বসলাম। আর বসতেই এইবার মেঝেতে গুটিসুটি হয়ে বসে থাকা লোকটার চেহারাটা আমি দেখতে পেলাম। বয়স 40 মতো, পাতলা শক্তপোক্ত দেহের গঠন, গৌড় কৃষ্ণবর্ণের গায়ের রং, মুখে খোঁচা খোঁচা পাতলা দাড়ি গোফের জঙ্গল। লোকটি আমার দিকে তাকিয়ে হাত জোড়ো করে বলল, বড় বিপদে পড়ে এসেছি ঠাকুর মশাই। আমি ঘনাটা মাসি, এই গাংনির ধারে আমাদের গাঁ। অনেক খুঁজে খুঁজে পথ জেনে এসেছি ঠাকুর মশাই। গাংনি? সে তো অনেক দূর। আগে হ্যাঁ ঠাকুর মশাই, 7 দিন হলো বেরিয়েছি। একবার পথ ভুল করে তো অন্যদিকে চলে গেছিলাম। কিন্তু আমি তো সেই দিকে কখনো যাইনি। তুমি আমার খোঁজ পেলে কিভাবে? সে কথা আমি জানি না ঠাকুর মশাই। কথা বাবু বলল আমি যেন আপনাকে খুঁজে নিয়ে যাই। এ ঠিকানা তিনি আমাকে দিয়েছিলেন। কর্তাবাবু কে? আমাদের গায়ের মোড়ল। আচ্ছা, বুঝলাম। এত দূর থেকে এসেছো, তার মানে ঘটনাটা গুরুতর। আচ্ছা, বলো শুনি। এইবার ঘনরাম খানিক ইতস্তত করতে লাগলো। বাবাও বোধহয় লক্ষ্য করলেন বিষয়টা, আর তাতেই তিনি বললেন আমি যেন লোকটিকে আমার ঘরে নিয়ে যাই। আমার ঘরে এনে বসালাম। অনেকবার বলার পরও তাকে চেয়ার, এমনকি মোড়াতেও বসাতে পারলাম না। সে মেঝেতেই বসবে, আর করলো তাই। ঘনারাম সেই দিন আমার ঘরের মেঝেতে বসে যে অতি আশ্চর্য আর অবিশ্বাস্য ঘটনা শুনিয়েছিল তা তোমরা কোনোদিনই বিশ্বাস করবে না। এই যে তোমরা আমার কাছ থেকে গল্প শোনো ঠিকই, কিন্তু বিশ্বাস কখনোই করো না। তাতে আমি তোমাদের দোষ দিই না, কারণ আমি যা বলি তা হয়তো এখনকার বিজ্ঞান সেসব বিশ্বাস করে না। কিন্তু তাদের কাছে এর বিপক্ষেও কিন্তু কোনো কারণ নেই। ওই কি এক ছাতার মাথা বলে না, যা প্রমাণ করা যায় না তা নাকি বিশ্বাস করাও যাবে না। অথচ জগতে এমন অনেক হাজার হাজার ঘটনা ঘটে, এখনো ঘটে চলেছে। সেসব কিছুর প্রমাণ কি তোমাদের এই বিজ্ঞানের কাছে আছে? নেই।
তো যাই হোক, তোমাদের কাছে আমি মিথ্যে বলবো না। ঘনারামের সেই ঘটনাটা শুনে প্রথমে আমি নিজেও বিশ্বাস করিনি। আমি অনেক অতি প্রাকৃতিক ঘটনা দেখেছি যা আমার শোনা নয়, অথচ ঘটে গেছে চোখের সামনে। তাই আমি জানি জগতে অনেক কিছুই ঘটে, কিন্তু ঘনারাম যেই ঘটনাটা সেই দিন শুনিয়েছিল তা আমার বিশ্বাসের ভিতকেও নাড়িয়ে দিয়েছিল। আপনার বিশ্বাসের বাইরেও কিছু ঘটতে পারে? পারে বই কি, অবশ্যই পারে। জগতে এমন অনেক কথা আছে যা সহজে কারো বিশ্বাসে আঘাত করতে পারে না। ঘনারামের বলা ঘটনাটাও তেমনই। বসো তোমরা, আমি একটু চায়ের বন্দোবস্ত করি, দেখি চাটা হলো কি না। আজকে তারানাথের মনটা বেশ ফুরফুরেই ছিল। তার উপর বেশ কিছুদিন এদিকে আসা হয়নি। কিশোরী ব্যস্ত তার আপিস নিয়ে, আর আমি আমার কাজ। যদিও আসল ব্যস্ততা আমার নয়, আমি চাইলেই একা এসে গল্প শুনে যেতে পারি, কিন্তু ওই কিশোরীকে ছাড়া কেন জানি না গল্পটা ঠিক জমে না। আর তাই আজ আসতেই কোনো ভনিতা ছাড়াই তারানাথ গল্প বলা শুরু করে দিয়েছিল। আর বাঁধা পড়ল কিশোরীর এই প্রশ্নে। তারানাথ উঠে পড়ায় আমরাও উঠলাম। তারানাথের বৈঠকখানা থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। সিগারেট ধরাতে ধরাতে কিশোরী বলল, বৃষ্টি কি এই রাত্রে ছাড়বে? আহা, তা তো বলতে পারছি না ভায়া, তবে তারানাথ হলে হয়তো এর যথাযথ উত্তর দিতে পারতাম। আরও দু একটা কথা বলতে বলতে হাতের সিগারেট শেষ করে আমরা যতক্ষণে বৈঠকখানায় আবার এসে বসলাম, ততক্ষণে তারানাথের হাতে সিগারেটটা অর্ধেক পুড়ে ছাই। আরেক হাতে চায়ের কাপ, তা থেকে ধোঁয়া উঠছে। চায়ের কাপ তুলে নিতে নিতে বললাম, তো ঠাকুরমশাই, ঘনারাম লোকটা কি ঘটনা বলল? তারানাথ মৃদু হাসল, যেন সে আমার এই প্রশ্নেরই অপেক্ষা করছিল। বলল, সে এক অতি আশ্চর্য ঘটনা। তোমাদের তো বললাম, ওর কথা আমার তখনও বিশ্বাস হলো না। ঘনারাম বলল, আগে পরিচয় তো দিলামই, এবার ঘটনাটা বলি ঠাকুরমশাই। আমরা গাঁ শুদ্ধ লোক বড্ড বিপদে পড়েছি ঠাকুরমশাই। হঠাৎ কি যে হলো, মানুষ মরতে শুরু করলো। মানুষ মরতে শুরু করলো? হ্যাঁ ঠাকুরমশাই, মানুষ মরতে শুরু করলো। প্রথম প্রথম মানুষ মরল রাতে, কিন্তু এখন আর রাত দিন মানে না ঠাকুরমশাই। আমি যেদিন আপনার এখানে হাঁটা শুরু করছি তার 2 দিন আগে জগাইটা ওই একইভাবে মরল। এইবার আমি একটু নড়ে চড়ে বসলাম, প্রশ্ন করলাম, আচ্ছা কি হয়েছে আমাকে পুরোটা খুলে বলো তো ঘনারাম। গ্রামের মানুষ কেন মরছে? ঘনারাম স্থির দৃষ্টিতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কি বলবো ঠাকুরমশাই, সবই তো ঠিকই ছিল। একে তো বর্ষা, তার উপর আমরা নদীর চর এলাকার মানুষ। গাংনি নদী আমাদের ভাত কাপড় দেয় ঠাকুরমশাই। আপনি তো জানবেন বর্ষাকালে মাছ হয় বেশি। মাছ খানিক আগের কথা, যেদিন পূর্ণিমার দিন লাগছিল, চারিদিক কেমন জ্যোৎস্নায় ভরে গেছিল দেখেছেন তো? আর নাও দেখতে পারেন, এই দিকটায় আকাশটা খুব একটু বড় নয়। তা ঠাকুরমশাই প্রতি রাতের মতো সে রাতও সবাই দল বেঁধে মাছ ধরতে গেল। বড় বড় নৌকা, প্রতি দলে 3 জন করে লোক। 2 জন জাল ফেলবে আর 1 জন ধার ধরে থাকবে। একটা নৌকো থেকে আর একটা নৌকো বেশি দূরে থাকে না। সামনে গাংনি গিয়ে পড়েছে পদ্মায়। এইখানে আমি ঘনারামকে একটু থামিয়ে দিয়ে বললাম, তাহলে তো তোমরা অনেক দূর অবধি মাছ ধরতে যাও। আগে ঠাকুরমশাই তা বলতে পারেন, জাল ধরে অনেক দূর যাওয়া হয়। এক এক দিন এক এক দিকে মাছ হয় উত্তরে বেশি। তারপর সারাদিন বৃষ্টি নামিছে, স্রোতের সাথে মাছ ভেসে যাবে। মাছ অনেক পড়ল, সবগুলো নৌকোয় মাছে ধরে গেছে। তবুও শেষবারের মতো সবাই জাল ফেলল। এইবার আর জাল থেকে মাছ খোলা হবে না, সেভাবেই থাকবে। এই শেষবারেও মাছ উঠলো জল ভর্তি, আর সেই সাথে উঠে আসলো একটা মরা। আপনি ঠিকই শুনতেছেন ঠাকুরমশাই,
একটা মরা উঠে আসলো পানি থেকে। কারণ তখনও আমরা ওটাকে মরাই ভেবেছিলাম। পরনে কোনো কাপড় নাই। মায়াটার বয়স ওই বাবা 18-ওর বেশি লয়। ভরা যৌবন, আর সেই যৌবন এখন সাদা ধপধপে হয়ে গেছে। কতক্ষণ যে জলে ডুবেছিল জানি না, কিন্তু শরীর এখন মরা মাছের চোখের মতন। সবাই তো ভয় পেয়ে গেল। হাঁক ডাক শুনে বাকিরা সেই নৌকোর কাছে গেলাম। মরা উঠেছিল সাধনের নৌকায়। কেউ বলে নদীতে ফেলে দে, ভেসে যাক। কেউ আবার বলল বানে অনেক গ্রাম ভেসে গেছে, হয়তো গাছের কুলের কেউ হবে, খোঁজ করা যেতে পারে। যদিও মরা ভাসিয়ে দেওয়া হবে বা এটাই ঠিক হলো, কারণ পরের মরা টানে বিপদে কে বা পড়তে চায়। তাছাড়া কোন জাতের দিয়ে মরা তা তো বোঝাই যাচ্ছে না। পুরুষ মানুষ হলে না হয় একটা চিহ্নি থাকে। মরার দিকে কারুরই লজও নাই। সবাই সব কথাবার্তা বলছে। হঠাৎ পাশে নৌকো থেকে আরেকজন বলে উঠল, এই সাধন, ওরা তো নড়ছে রে। কথাটা যে বলছে সে মিথ্যে বলেনি ঠাউর মশাই। এবার যে সব নৌকো কাছাকাছি ছিল তারা সবাই দেখলাম উঁচু করে ধরে হারিকেনের আলোয় এতক্ষণে যেটাকে আমরা মরা বলছিলাম সেটা আসলে মরা লয়। ওই তো হাতটা লড়লো। এবার পা হয়তো এবার উঠে বসার চেষ্টা করছে, কিন্তু শরীর দুর্বল। এবার চোখ ফুলছে, মরা মাছের মতো সেই চোখ। মনিটা কতদিন আগে পৌঁছে গিয়েছে ঠাউর মশাই। চোখের মনির জায়গায় এখন দুইটা মরা মাছের মতো পচা মাংস। সাধন আর হাড়িকে ধরে থাকতে পারলো না। ভয়ে আতঙ্কে একটা চিৎকার দিয়া নৌকো থেকে লাফিয়া পড়ল। পড়া গাংনি স্রোতের টানে গোটা গাঁ চলে যায় ঠাউর মশাই। সাধনে দেহ যে কোথায় তলিয়ে গেল কেউ দেখতে পেল না। তারপর নৌকোর বাকি দুজনও লাফ মারল। তারা জানে লাফ মারলেও বাঁচার কথা লয়, কিন্তু তারা ধরে নিয়েছিল ওটাই ভালো। কারণ এতক্ষণে হাসর ফাঁসর করতে করতে মাইয়াটা উঠে বসেছে, আর বসতেই নাক মুখ দিয়ে গল গল করে কিছু একটা পড়ল। তার তীব্র গন্ধে আশেপাশে নৌকোয় থাকা সবারই বমি উঠতে লাগলো। আপনি হয়তো ভাবছেন আমরা নৌকো নিয়ে দূরে সরে যাচ্ছি না কেন। যাচ্ছি না কারণ হাজার চেষ্টা করেও নৌকো এক চুলো সরাতে পারলাম না। কারা যেন টেনে ধরে আসে। ধার ছেড়ে দেওয়ার বড় নৌকো তুলল না এতটুকু। বাতাস থেমে গেছে, আর সেই বাতাসে ঘুরপাক খাচ্ছে সেই বিকট গন্ধটা। আমি নিজেও বমি করে দিয়েছিলাম। মায়ার কেমনে বলি ঠাউর মশাই, ও তো মানুষ নয়। মানুষ যদি হবে তো চোখে দেখাতে এক নৌকো মাছ সব কি খেতে পারে? আচ্ছা, কতখানি মাছ ছিল নৌকায়? তাও এক মনের তো কম লয়। তারপর? ধীরে ধীরে তার শরীরটা বদলে যেতে লাগলো। দেখতে দেখতে সে একেবারে আমাদের গাইয়ার মায়ার মতো হয়ে গেল। একটা কথা ঠিক ঠাকুর মশাই, কোনো ভয়ের দৃশ্য আমরা দেখি নাই, কিন্তু যা দেখছি সেটা কি কম ভয়ের? একটু আগে বললাম না যে ভরা যৌবন, সেই যৌবন এবার ফিরে আসছে। ঘটনাটা যেন এমন খাওয়ার অভাবে শরীরে সব শক্তি নিঃশেষ হয়ে গেছিল। এবার খেতেই আবার সকল রূপ যৌবন ফিরে আসে, সেই সাথে শক্তিও। সেইবার উঠে দাঁড়ালো, ঘুরে ঘুরে দেখতে লাগলো নৌকোর প্রতিটি মানুষকে। ঠোঁট দুইটা ভাগ, মনে হলো হাসছে। তারপর অবিকল কুমিরের মতো নেমে গেল পানিতে, আর নামতেই প্রতিটা নৌকো দুইলা উঠিল। সেই সাথে ঝোড়ো হাওয়া। নৌকো ছুটতে লাগলো দক্ষিণের হাওয়ায়। আমার গন্তব্যই উত্তরের পার বিষমপুরে। ফিরে তো আসলাম, কিন্তু সেই শুরু হলো। ঘনারাম থামল, তারপর খানিক ইতস্তত করে বলল, কিছু মনে করবেন না ঠাকুর মশাই, গলাটা একেবারে শুকিয়ে গেছে, যদি একটু। বনমালীকে ডেকে জল আনতে বললাম। ঘনারাম চুপ করে বসে থাকলো। বনমালী জলের ঘটিটা এনে সামনে ধরতেই মুখ না লাগিয়ে ঢক ঢক করে অনেকটা জল খেয়ে ঘটিটা আবার বনমালীর হাতে দিল। যে তিনজন সেই সাথে নদীতে ঝাঁপ দিয়েছিল তারা বেঁচে ছিল? ছিল ঠাকুর মশাই,
আমাদের জন্মই হয়েছে জলে। নদীর ঢেউয়ের সাথে খেলা করে আমরা বড় হয়েছি। গাঙ্গের পানিতে আমাকেও মরণ নাই, আমাকেও মরণ পদ্মার পানিতে। পদ্মার পানি মানুষ টানে ঠাউরমশাই, মানুষ টানে। ওরা পাড়ে ফিরে এসেছিল ঠিকই, কিন্তু বাঁচতে পারেনি। সাধনকে দিয়ে শুরু হয়েছিল ঠাউরমশাই, জগা এসে ঠেকেছে। এই 1 মাসে 7 জন মানুষ মরছে ঠাউরমশাই। জানি না আর কত মানুষ মরবে। আচ্ছা, মানুষ মরে কিভাবে? জলে ডুবে? না ঠাউরমশাই, রক্ত শূন্য হয়ে। কুষার যেমন শিবানোর পর শিবড়ে হয়, তেমন শিবড়ে হয়ে যায় মানুষগুলা। কোথায়? নৌকোয় ঠাউরমশাই। সেই সাথে এখন গাঁয়েও শুরু হয়েছে। প্রথমে নৌকোয় একজন থাকলে সে আর ফিরে আসতো না, কিন্তু এখন 3-4 জন 5 জন থাকলেও যার দিন আসে তাকে ঠিক টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও যেই নৌকো থেকে নিয়ে গেছিল সেই নৌকো এসে বমি করে দেয়। ততক্ষণ সেই নৌকো একটুও নড়ে না। কিন্তু ভয়ে যখন সবাই নদীতে যাওয়া বন্ধ করে দিলাম, তখন মরতে লাগলো গাঁয়ে। কে মারে? সেই মেয়েটা যাকে তোমরা প্রথম দিন দেখেছিলে? না ঠাউরমশাই, জন্তুটা যে কি তা আমরা জানি না। বিশাল তার দেহ, পুরোটা দেখেনি কেউ। একটা হাতির মাথা হজম করতে পারে এমন তার শরীর। আর সব চাইতে ভয়ের কথা ঠাউরমশাই, জন্তুর পুরো শরীরটা যেন একটা হাঁ। শরীরটা যেন আর পার করে খুলে যায় মধ্যিখান থেকে। বিশাল বিশাল সেখানকার দাঁত, চোখের পলকে উঠে মানুষ নিয়ে আবার নেমে চলে যায়। তাহলে তো এটা কোনো এক জন্তুর কাজ। এখানে আমি আর কি করব সেটাই বুঝতে পারছি না। সে তো আমরাও ভেবেছিলাম ঠাউরমশাই। প্রথম কয়টা দিন আমরা ভেবেছিলাম হয়তো কোনো জন্তু জলের তোরে ভেসে এসেছে। শুনেছি সাগরে নাকি এর থেকেও বড় বড় প্রাণী আসে, কিন্তু আমাদের এই ধারণা ভাঙলো কয়েকদিন পরে। প্রথম 3 জন সেইভাবেই মরল। কেউ আর ভয়ে নদীতে যেতে চায় না, গেলেও 1 মাইলের মধ্যে, কিন্তু কাছে মাছ নাই। আর আমরা দিন এনে দিন খাই হুজুর, নদীতে না গেলে খাবো কি? কিন্তু ফিরে যদি না আসি তাহলে আর খাবে কে? এমনি করে হপ্তাখানিক কাটলো। কিন্তু আর কতদিন? সাগর থেকে যদি কিছু ভেসে এসে থাকে তাহলে সেটা কি এতদিন থাকবে? স্রোতে ভেসে যাবে না? এসব ভাবতে ভাবতে আরো কয়েকটা দিন কাটলো। সবাই ঘরে বসে, ছেলে মেয়েরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। খেতে দিতে পারি না। এমনি করে আর কতদিন থাকা যায় বলুন? কিন্তু যতটুকু শুনলাম তোমরা ভালো মাছ ধরো, তাহলে? তা ঠিক ঠাকুরমশাই, কিন্তু এসব যায় মহাজনের কাছে। নৌকা তার, জাল তার, আমরা কেবল খেটে দিই। তাতে যা দেয় তাতে আমাদের পোষায় না ঠাকুরমশাই। বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিনটা কাটে। তুমি তো বললে গ্রামে মোড়ল আছে, তিনি কিছু করেন না কেন? পর্দার কি করবে ঠাকুরমশাই? তার হাতে তো আর ক্ষমতা নাই। একজন দলপতি লাগে। এসে হলো নদীতে চলে গেলাম আর মাছ ধরে আনলুম, বিষয়টা তেমন লয় ঠাকুরমশাই। নিয়ম আছে, এসব ধ্যান ধারণার ব্যাপার। আমরা সবাই পারি না। কর্তাবাবু আসেন, তিনি সব ঠিক করে দেন। ঠিক বুঝলাম না, তিনি কি ঠিক করে দেন? এই যেমন ঝড় আসবে কিনা বলে দেন, মাছ কোন দিকে বেশি সেটা বলে দেন, কোন দিকে গেলে বিপদ সেটাও বলে দেন। বুঝলাম। এই কর্তাবাবু বলে লোকটি একজন বাবাজি গোছের মানুষ, যিনি তার বিশেষ ক্ষমতা দিয়ে নানান সমস্যার সমাধান দেয়। তাকেই সবাই স্থানীয় ভাষায় মোড়ল বলে। আমি বললাম, আচ্ছা বুঝলাম, তারপর বলো। প্রথমে মহাজন এসব কথা বিশ্বাস করতে চায়নি। ভেবেছিল আমরা টাকা বাড়ানোর জন্য এসব কথা বলছি। ভাবনাটা তার ভুল হয়। এর আগে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছিল, কিন্তু যখন মহাজন নিজেও দেখলো সত্যি 3 জন মানুষ নিখোঁজ হয়েছে, বোধহয় কিছুটা বিশ্বাস করলো। এদিকে বাড়িতে বসে থাকলে তো আর মহাজন টাকা দিবে না। তবুও সব কিছু বলে কিছু অগ্রিম নিতে হলো। কিন্তু বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায়। একে তো মহাজনের ধার। সেদিন ছিল বুধবার। মোড়ল বলল দিনটা নাকি খুবই ভালো। দক্ষিণে জঙ্গল ঘেঁষে জাল ফেললে মাছ ভালো হবে।
তাই করা হলো। 3টে নৌকোয় 4 জন করে লোক গেল, আমি যাইনি। সারা রাত মাছ ধরে ভোরের আগে আবার ঘাটে আসবে। ফিরে ওরা সবাই এলো ঠাকুরমশাই, কিন্তু সেই রাতেই সবার নজর এড়িয়ে ঘরের ভেতর থেকে ঘুমন্ত খবিরকে কে কখন কিসে টেনে নিয়ে গেছে। তারপর ঠিক আগের 3টে মরার মতন কুসারে সোবলার মতো করে আবার বাড়ির পিছনে সোপে ফেলে দিয়ে গেছে। সেটা কেউ বুঝতে পারলো না, এমনকি পাশে শুয়ে থাকা খবিরের বউ না। জানা গেল সকালে বাড়ির পিছন থেকে একটা বমি হওয়ার মতো গন্ধে। আর গিয়ে যা দেখা গেল সে মুখে বলা যায় না ঠাকুরমশাই। শরীরটা সোবলা সোবলা, চেহারা চেনা যাচ্ছে না। এটা যে খবিরই সেটা জানা গেল গলার গামছা দেখে। ওর দলা পাকানো শরীরটার মধ্যে ওটাও ছিল। দেখে মনে হলো কেউ যেন পুরো দেহটা গিলে নিয়ে আবার বমি করে দিয়েছে। শরীরে লেগে আসে একটা তরল পদার্থ, আর গন্ধটা আসে সেখান থেকে। এরপর থেকে নৌকোয় কম, গায়ে মানুষ মরতে লাগলো বেশি। নদীতেও মৃত্যু, গায়েও মৃত্যু। এইবারে একমাত্র আপনি বাঁচাতে পারেন ঠাকুরমশাই, সে আশাতেই আপনার কাছে আসা। ঘনারামের শেষ কথা শুনে খানিকক্ষণ চুপ করে বসে থাকলাম। সে যে ঘটনার বর্ণনা দিল তার তল খুঁজে আমি পেলাম না। আমাকে এমন রোগের চিকিৎসা করতে বলা হচ্ছে যে রোগের কথা আমি কখনো কানেও শুনিনি। বিশ্বাস অবিশ্বাসের বিষয় তো একটা আছে। ঘনারাম অনেক দূর থেকে এসেছে, যে কারণে একটু বাড়িয়ে বলছে না তো, যেন আমি বিষয়টা গুরুতর দেখে যেতে সম্মত হই। কারণ তখন আমার মনে হলো এমন ঘটনা কি সত্যি ঘটতে পারে। এই সবই ভাবছি। ঘনারাম আবার বলল, কি হলো ঠাকুরমশাই? ভাবছেন আমি সত্যি বলছি কিনা? জানতাম আপনি এমনভাবে ভাববেন। এসব কথা কি বিশ্বাস করা যায়? কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। কিন্তু আমি সেই লোক, এটা তুমি এত নিশ্চিত হয়ে বলছো কি করে? কথাটাকে যে বললেন তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছেন। স্বপ্নাদেশ? হ্যাঁ ঠাকুরমশাই, আমি সে ব্যাপারে কিছু বলতে পারবো না, শুধু এইটা জানি কেউ যদি আমাদের বাঁচাতে পারে সেটা হচ্ছে না আপনি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বৃষ্টিটা আরো বেড়েছে। এই দুপুর বেলাতেও চারিদিক কেমন যেন অন্ধকার। কিন্তু বাইরে যে বৃষ্টি, যাত্রা শুরু করি কি করে? ঘনারাম একবার বাইরে তাকালো, তারপর আবার আমার দিকে তাকিয়ে খানিকটা ইতস্তত করে বলল, বলছিলাম ঠাকুরমশাই, আপনি মন্ত্র বলে বৃষ্টি থামিয়ে দিতে পারেন না? পারলে ভালো হতো, এই বেলায় রওনা হতে পারতাম। তা একবার চেষ্টা করে দেখবেন নাকি, যদি কোনো ফল হয়। ঘনারাম গ্রামের জেলে পাড়ার মানুষ, মনে এতটুকু জটিলতা নেই। কথাবার্তাও খুব একটা গুছিয়ে বলতে পারে না। জল পানি এক করে গুরুচণ্ডালি পাকিয়ে বসে। ভাষাগত জ্ঞানও খুব স্বল্প। কথা বলার ধরন ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে। বুঝলাম যে আমার কাছে শুদ্ধ ভাষায় কথা বলার আপ্রাণ চেষ্টা করছে, আর তাতেই বারবার কথার খেই হারিয়ে ফেলছে। ঘনারামের সরল মনে বিশ্বাস এসেছে আমি চাইলেই কোনো এক ক্রিয়া করে এই ঘোর বর্ষার বৃষ্টি থামিয়ে দিতে পারি। ঘনারামের এই বিশ্বাস পুরোপুরি মিথ্যা নয়, তার প্রমাণ তো তোমরা আগেও পেয়েছ। কিন্তু তখনও আমি এইসব ক্রিয়া জানতাম না। আমি কোনো উত্তর না দিয়ে বসে আছি। ঘনারাম আবার বলল, বলছিলাম ঠাকুরমশাই, আপনি এইসব ভূত প্রেত দানবের সাথে এর আগে কয়বার জিতেছেন? ঘনারামের প্রশ্নটা শুনে মনে মনে হাসি পেল। আমি তন্ত্রমন্ত্রের দীক্ষা গ্রহণ করি, কিছু শক্তি অবশ্যই পেয়েছি। তাই বলে সেই সব শক্তি দিয়ে দিনরাত ভূত প্রেতের সাথে যুদ্ধ করে বেড়াই, বিষয়টা তো তেমন নয়। বুঝলাম ঘনারামের সরল মনে প্রশ্ন জেগেছে, যাকে সে এই বৃষ্টি মাথায় করে 7 দিন পথ হেঁটে নিতে এসেছে, সে আসলে কত বড় মানুষ। এটা অবিশ্বাস নয়, জানার কৌতূহল।
এটা বুঝতে পারলাম ঘনারামের পরের কথায়। আসলে বৃষ্টি যা ঝরেছে এই বেলায় থামবে বলে মনে হয় না। তাই যদি আপনার মুখে দু একটা গল্প শোনা যায়, সেই কারণেই কথাখান বললাম ঠাকুর মশাই। কিছু মনে করবেন না। আছে নাকি দু একটা এমন ঘটনা? থাকে তো বলেন শুনি। সে না হয় হবে ঘনারাম, কিন্তু তার আগে একটা কথা বলো তো। এই যে গ্রামের মানুষগুলো মরছে, মরার আগে কেউ কিছু দেখতে পাচ্ছে? আমার এই কথায় ঘনারাম বোধহয় খানিকটা থতমত খেয়ে গেল। হয়তো সে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল সে এখানে কেন এসেছে। এইবার হঠাৎই গ্রামের কথাগুলো মনে পড়তেই বলল, এই আপনাকে তো আসল কথাটা বলাই হয়নি, যার কারণে এখানে আসা। আপনি ঠিকই বলেছেন ঠাকুর মশাই। সেই মাইয়াটা, যে মাইয়াটা রে আমরা মরা ভেবে ভুল করেছিলাম, তারই নাকি কয়েকজন ঘাটে ঘুরতে দেখছে। কেউ কেউ নাকি মাইয়াটারে বাঘ হতেও দেখছে। বাঘ? শুধু কি বাঘ, মাইয়াটা নিজের রূপ বদলাতে পারে ঠাকুর মশাই। দেখতে দেখতে হাওয়ায় মিলিয়ে যেতে পারে। এই আছে এই নাই, ভয়ঙ্কর ভূতুরে কাণ্ড ঠাকুর মশাই। এই কারণেই তো একজন জানলিওয়ালা লোকের খুব প্রয়োজন হয়ে পড়েছে। আর তখনই কর্তা ঠাকুর মানে আমাদের মোড়ল স্বপ্নে দেখলো একজন নাকি তাকে বলতেছে, যাও তারানাথকে নিয়ে এসো। কে বলেছে? সে তো বলতে পারলাম না। উনি গুণী মানুষ, প্রেতাত্মা নিয়ে কারবার। মাঝে মাঝে দেবী উপদেবীদের সাথেও সাক্ষাৎ আসে। তিনি তো রোজই এইসব করতেছেন, কিন্তু গায়ের সমস্যা তিনি দূর করতে পারলেন না। আমি আর কিছু বললাম না। বুঝলাম ঘনারামের কাছ থেকে এর থেকে বেশি কিছুই জানা যাবে না। জানতে হলে যেতে হবে গাংনীর সেই চর এলাকা বিষমপুরে। পথ মোটেও সুগম নয়। কিছুটা হয়তো ট্রেনে যাওয়া যাবে, কিন্তু বেশিরভাগই যেতে হবে নৌকায়। বৃষ্টি যখন থামলো তখন মাঝরাত। আকাশ বেশ পরিষ্কার, রূপলি চাঁদ। সেই সাথে গোটা আকাশ আলোকিত হয়ে উঠেছে ছোট বড় নক্ষত্র মণ্ডলীতে। পরের দিন সকালে ঝলমলে রোদ উঠল। বাবাকে সবটা বলেছিলাম রাতেই। তিনি কিছুক্ষণ গুম মেরে বসেছিলেন, তারপর বলেছিলেন, আমি আর কি বলবো, বললেও তুই তো শুনবি না। দেখ যা ভালো মনে হয়। আমি আর ঘনারাম রওনা দিলাম। ঘনারাম বলল, পুরোটা পথ ট্রেনে যাবেন না ঠাকুর মশাই, নৌকো ওঠার অভ্যাস আছে তো। দিব্যি আছে। ও তাহলে তো চিন্তাই নাই, চলেন চলেন। কিছুটা ট্রেনে, কিছুটা পায়ে হেঁটে, আর বাকিটা নৌকায় চেপে আমরা যখন গাংনী নদীর চর বিষমপুরে এসে পৌঁছালাম, তাতে কেটে গেছে 5 দিন। ঘনারাম দিল খোলা মানুষ, বেশিক্ষণ চুপ করে থাকতে পারে না। যাওয়ার পথে সে কি কি ভুল করেছে সেগুলোই জায়গায় জায়গায় এসে বর্ণনা করতে শুরু করে। সেই সব শুনতে শুনতেই পুরোটা পথ পাড়ি দিয়ে আসলাম এই বিষমপুর গ্রামে। ঘাটে নৌকা ভেড়াতেই ঘনারাম বলল, এখন যেমন দেখছেন এই ঘাটে লোক নাই, 1 মাস আগেও কিন্তু এমন ছিল না ঠাকুর মশাই। সবই হয়েছে সেই রাতের পর থেকে। আসুন আসুন আসুন। বলেই ঘনারাম আগে আগে হাঁটতে লাগলো। ঘাটের একটু দূর থেকে শুরু হয়েছে গ্রামের সীমানা। আন্দাজ 100 বাড়ি এলোমেলো আর ঝুপড়ির মতো গড়ে উঠেছে। কোনো বাড়ির দূরত্ব বেশ তফাতে, আবার কোনো বাড়ি একটা দেওয়ালি, একটার সাথে আরেকটা লাগানো। মোট কথা মোটেও গোছানো নয় গ্রামটা। বাড়িঘর বেশিরভাগই টিন আর কাঠের, চারপাশটা ছন আর গোল পাতায় ঘেরা। নারিকেলের পাতার বেড়াও কয়েকটা বাড়িতে দেখলাম। ঘনারাম আমাকে একটা একতলা ঝুপড়ি মতন ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই একটা গন্ধ আমার নাকে আসলো। ধূপ ধুনোর গন্ধ নয়, কিন্তু অনেকটা তেমনই। ভেতরের ঘরে গিয়ে দেখলাম একজন বছর 70 ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ বসে আছে একটা ময়লা চাটাইয়ের উপর।
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছোট ছোট জিনিসপত্র। আর তার ঠিক সামনেই একটা মাটির পাত্র, পাত্রে দুটো গোল গোল কাঠের টুকরো রাখা। সেই কাঠেরই সাদা ধোঁয়ায় পুরো ঘরটা ভরে উঠেছে, আর গন্ধটা আসছে সেখান থেকেই। ঘনারাম ইশারায় আমাকে বসতে বলে। সে অতি নিচু কণ্ঠে বাবাজিকে ডাকলো। ডাকতে হলো কারণ ঘরের কারো উপস্থিতি টের পেয়েও বাবাজি চোখ খোলেনি। আগের মতোই চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু সেই ডাক তার কানে পৌঁছালো কিনা বোঝা গেল না। আর তাতেই এইবার ঘনারাম একেবারে ঝুঁকে বাবাজির কানে মুখ লাগিয়ে কিছু একটা বলতেই বাবাজির চোখ খুলে গেল তড়িৎ গতিতে। আর খুলতেই আমি চমকে উঠলাম। দুধ সাদা ধবধবে সেই চোখের মণি যেন একদলা ধোঁয়া কুণ্ডলী আকারে পাক খাচ্ছে। বাবাজি কিছুক্ষণ সেই দৃষ্টি নিয়েই তাকিয়ে থাকলো। লক্ষ্য করলাম ধীরে ধীরে চোখের মণি আবারও কালো হয়ে আসছে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগলো কয়েক সেকেন্ড। তারপর ধরা ধরা হড়হড়ে ভাঙা চোরা কণ্ঠে বলে উঠল, মা ডেকেছে, না এসে যে উপায় নেই। মা? মা কে? মা সেই যে সন্তানের ভালো চায়, সেই রক্ষা করে সন্তানকে। কথাটা বলতে বলতে বাবাজি একটা হাত কপালে ঠেকালো। তারপর আবার বলল, তোমাকে এখানে ডেকেছি মায়ের আদেশে। মা চায় তুমি কাজটা করো। তিনি কে? তা কোনো আলাদা নাম হয় না। যে গাংনি সেই আবার কারো কাছে মধুসুন্দরী। আমি চমকে উঠলাম। মধুসুন্দরী দেবী? তোমরা বুঝতে পারছো আমার মনের অবস্থা? আমি স্থির হয়ে বসে রইলাম, কিছুই বললাম না। মধুসুন্দরী দেবী আমাকে ডেকেছে। সেইবার যখন বাড়ির লোকজন আমাকে এক প্রকার ধরে বেঁধেই বাড়িতে নিয়ে গেল, তারপর থেকেই দেবীর সাথে আমার যোগাযোগ কমে এসেছিল। তোমাদের তো বলেছি আমি সত্যিকারের বাঁচা বেঁচেছিলাম এই 6টা মাস। তারপর আর বাঁচা হলো না, কেমন যেন হয়ে গেলাম। তারপরই তো বাড়ি থেকে বিয়েটা দিল। যেটুকু যোগাযোগ ছিল সেটাও ফুরালো। শেষবার যখন দেখা দিয়েছিল তখন বলেছিল, তারানাথ, তোমার সাথে আমার আর দেখা হবে না, তবে তোমার কোনোদিনও ভাত কাপড়ের অভাব হবে না, এইটুকু বর আমি তোমাকে দিলাম। তারপরেই এই বাড়িতে এসে উঠলাম। অর্জিত শক্তি ভাঙিয়ে খেতে শুরু করলাম। দিনে দিনে সেটাও গেল। তারপর শুরু করলাম ভেলকি। বড়লোক হতে পারিনি, কিন্তু খাওয়ার চিন্তাও কখনো করতে হয়নি। যাই হোক, এইসব আরো অনেক পরের কথা। আজকে যে ঘটনা বলতে বসেছি সেটাই বরং বলি। কিশোরী, আচ্ছা, তুমি কখনো মাংরুকি নামটা শুনেছ? হঠাৎই তারানাথের এমন প্রশ্নে কিশোরী খানিক থমথমে হয়ে গেল, আর সেই ভাবটা ফুটে উঠল তার কণ্ঠেও। কই না তো। আমিও শুনিনি, শুনেছিলাম সেই দিন। বাবাজি বলল, মাংরুকি জেগে উঠেছে, কিন্তু সে এক অদ্ভুত ভিন্ন পন্থায়। সেটা কেমন? বড়ই ভয়ঙ্কর সেই পন্থা। এর আগেও মাংরুকি জেগেছিল, কিন্তু কখনোই সে অন্যের শরীর পায়নি। মাংরুকি তখনই নিজের সর্বশক্তি ফিরে পায় যখন কেউ নিজের ইচ্ছেতেই নিজেকে মাংরুকিকে উৎসর্গ করে। সে পথ বড়ই ভয়ঙ্কর। এর আগে কেউই সেই দুঃসাহস দেখায়নি, কিন্তু এইবার সেইটি হয়েছে। মাংরুকি শরীর পেয়েছে। বাবাজির এইসব অসংলগ্ন কথা আর কিছুই বুঝতে পারলাম না। মাংরুকি কে, আর কি সেই পন্থা? আমি বললাম, ঠিক বুঝতে পারলাম না। এমন উপদেবীর কথা তো আমি কখনো শুনিনি। বৃদ্ধ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। তারপর তার ওই হড়হড়ে ভাঙা চোরা কণ্ঠেই যে ইতিহাস বর্ণনা করলো তা ঠিক অনেকটা এই রকম।
পদ্মার আরেকটা শাখা নদীর নাম ছেউটি নদী। তারই উপকূল ঘেঁষে এক সময় প্রাচীন বনজঙ্গল ছিল। সেখানেই একটা সময় বাস করত মারাং উপজাতির মানুষ। সেই উপজাতির প্রধান দেবী ছিল এই মাংরুকি। এই দেবীর উৎপত্তি কোথায় কারোর জানা নেই। মারাংদের মন্দিরে দেবী রূপে যে অপদেবী পূজিত হয়ে আসছিল, সে যে আসলে দেবী নয় বরং অপদেবী, সেটা কারোরই জানা ছিল না। বছরে একবার করে ছাগল বা ভেড়া বলি দিয়ে দেবীর পূজা হলেও একবার তাতে বিঘ্ন ঘটল। যে মন্দিরের ত্রিসীমানায় মাংসের রক্ত নিষিদ্ধ ছিল, সেই মাটিতে প্রথমবারের জন্য পড়ল মানুষের তাজা রক্ত। ঘটনাটা ঘটে প্রায় বছর 50 আগে। প্রতিবারের মতো রাতের শেষ ভাগে বলি দেওয়ার জন্য ভেড়া, ছাগল আর পাঁঠা নিয়ে আসা হলো মন্দিরের সামনে। একটা লোক খাঁড়া নিয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে একটা বিশাল গাছের গুড়ির উপর পশুদের মাথা রাখতেই নেমে আসে সেই খাঁড়া। একজনকেই ধরতে হয় সেই পশুকে। বুঝতেই পারছো যে কাজটা করে তার শরীরে শক্তি কতটা। তার শক্তি বিশাল। শেষবারের মতো একটা তেজি পাঁঠাকে লোকটি চিৎ করে ফেলল সেই গাছের গুড়ির ওপর। খাঁড়াটা নেমে আসছে, এমন সময় ঘটল বিপত্তি। হঠাৎই শান্ত হয়ে শুয়ে থাকা জন্তুটা লাফিয়ে উঠল, আর সে টাল সামলাতে না পেরে যে জন্তুটার 4 পা ধরেছিল সে খানিকটা সামনেই ঝুঁকে গেল, আর ঝুঁকতেই নেমে আসলো খাড়াটা একেবারে খাটটা লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে থমকে গেল সবকিছু। মাটিতে পড়ে রইল একটা মুন্ডু কাটা ধড়। রক্তে ভিজে উঠল মন্দিরের প্রাঙ্গণ। সেই রাতে তেমন কিছুই হলো না। এরপর 1 বছর সব ঠিকঠাক, কিন্তু বিপত্তি ঘটল পরের বছর। এইবার আর দেবী পশুতে সন্তুষ্ট হলেন না, তার চাই মানুষ। পরপর 3 দিন একই স্বপ্ন। দেখতে দেখতে বছর ঘুরে আসলো সেই রাত। প্রতিবারের মতো এইবারও শুরু হলো পুজো। শেষ রাতে আসলো বলির লগ্ন, আর বিপত্তিটা ঘটল তখনই। যে খাড়ার নিচে একসাথে 3টা পুরুষ পাঁঠার গলা কাটে, সেই খাড়া দিয়ে এবার পশুর লোমও কাটা গেল না। তার বদলে তীব্র আঘাতে ঘাড় ভেঙে সেখানেই পড়ে থাকলো। বলির প্রথম শর্তই হলো রক্ত। দেখতে দেখতে সবার মধ্যেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। যাকে এতদিন সবাই পশুতে তুষ্ট করে রেখেছিল, সে রক্তের স্বাদ পেয়েছে। কিন্তু তাই বলে তো আর সেটা করা যায় না। মানুষ বলি, এটা কি মুখের কথা? ঠিক হলো বলি প্রথা তুলে দিতে হবে, আর কোনো পশু বলি দেওয়া হবে না। এরপর আরেকটা বছর কাটলো। তারপর আবার সেই সময়ে উপস্থিত হলো। পুজো শেষে সবাই বাড়ি ফিরে আসলো। যেহেতু রাত জাগার কারণই ছিল শেষ রাতের বলি, এবার যেহেতু তেমন কিছুই নেই, তাই পুজো শেষ হয়েছে সন্ধ্যা রাতেই। কিন্তু পরের দিন সকালে উঠে যা দেখলো, তাতে পুরো গাঁয়ের লোক স্তম্ভিত হয়ে গেল। সবাই দেখলো ঠিক যেখানে প্রতি বছর বলি দেওয়া হতো, এবার সেখানেই পড়ে আছে 3টে মানুষের কাটা ছিবড়ানো ধড়। মুন্ডু কোথায় উধাও হয়েছে কেউই বলতে পারল না সেটা। কিন্তু যে কাটা ধড় পড়েছিল, যেগুলো দেখলে মনে হয় দেহগুলোকে কিছু একটা গিলে আবার বমি করে দিয়েছে। ছিবড়ানো সেই ধড়গুলো এখন রসহীন। ভেজা গামছার জল চিপলে যেমন হয়, মৃতদেহগুলো ঠিক তেমন। যেন কোনো অতিকায় জীব পুরো দেহটাকে গিলে দেহের সবটুকু রস শুষে নিয়ে আবার উগরে দিয়েছে। এতদিন ধরে যে দেবীকে মারাংরা রক্ষক ভেবেছিল, সেই এখন ভক্ষক হয়ে ধরা দিয়েছে। আর তাতেই বন্ধ হলো পুজো। মন্দিরে পড়ল তালা, কিন্তু মানুষ মরা বন্ধ হলো না। প্রতি বছর ঠিক একই দিনে মরতে লাগলো মানুষ।
মারাংদের মাঝে ছড়িয়ে পড়তে লাগলো আতঙ্ক। একবার দুইবার না হয় মানা যায়, তাই বলে প্রতি বছর? গ্রাম উঠে গেল। এরপর মারাংরা যে যার নিজেদের বসত ভিটে ছেড়ে কোথাও চলে গেল। সেই খোঁজ কেউই রাখেনি। কিন্তু যাওয়ার আগে তারা একটি কাজ করে গেল। মারাংদের ধর্মগুরুর নাম ছিল গুডুং। তারই কথা মতো শুরু হলো সেই মহাযজ্ঞ। দিন রাত চলল সেই যজ্ঞ। তারপর শেষ রাতে খোলা হলো সেই মন্দিরের বন্ধ তালা। গুডুং ভেতরে ঢুকলো আগুনের মশাল নিয়ে। কথা ছিল মন্দিরের বেদিতে যে মূর্তি আছে তাতে আগুন দিয়ে আবারও বেরিয়ে আসবে গুডুং। কিন্তু সেই রাতে গুডুং আর বেরিয়ে আসতে পারেনি। জাগ্রত মাংরুকি ঘুমিয়ে পড়ল ঠিকই, কিন্তু সেই সাথে মন্দিরের ভেতরে চিরদিনের জন্য আটকা পড়েছিল মারাংদের ধর্মগুরু গুডুং নিজেও। আমার কি মনে হয় জানো কিশোরী, মারাংরা আসলে অন্যত্র চলে যাওয়ার জন্য সেই মহাযজ্ঞের আয়োজন করছিল না। কিন্তু সেই রাতের পর তারা কেউই আর সেখানে থাকতে সাহস পায়নি। তোমাদের যে ইতিহাস বললাম তা অতি সামান্য, ততটাই যতটা বললে তোমরা এই ঘটনাটা বুঝতে পারবে। 3-4 বছর ধরে ঘটে চলা ঘটনা তো আর এক দণ্ডের মধ্যে বলা সম্ভব নয়। আর তাছাড়া সেই ইতিহাস পুরোপুরি বলতে গেলে যে ঘটনা বলতে বসেছি সেটাই আর বলা হবে না। মাংরুকিকে ঘুম পাড়াতে পেরেছিল? হ্যাঁ, পেরেছিল। সেই দিনের সেই মহাযজ্ঞ মাংরুকি ঘুমিয়ে পড়েছিল ঠিকই, কিন্তু তার বিনিময়ে নিয়েছিল এক শুদ্ধ আত্মার বলি, আর সেটা ছিল গুডুং নিজেই। তখন বিষয়টা ততটা না বুঝলেও এখন বুঝতে পারি। গুডুং আসলে জানতো, আর জানতো বলেই সে নিজে ঢুকেছিল মন্দিরের ভেতরে। মানে আপনি বলতে চাইছেন যে নিজের মৃত্যুর কথা জেনেও সে কাজটা করেছে? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। তারপর? কিশোরীর যেন আর তর্স হয়েছিল না। গল্পটা এমন একটা জায়গায় এসে আটকেছে যে অপেক্ষাও করা যায় না। সবসময় মনে হয় এরপর কি হবে, এরপর কি হবে। কিশোরীর এমন অস্থিরতা দেখে তারানাথ মৃদু হাসল, বলল, অনেকক্ষণ ধরে বক বক করছি, একটু চা হলে ভালো হতো না? গলাটা কেমন শুকিয়ে গেল। এই হয়েছে আপনার এক জ্বালা, খাওয়া দাওয়ার পর্ব যেন শেষই হতে যায় না। সে তোমরা যাই বলো না কেন। বসো বসো, আমি একটু আসছি। বলেই কিশোরীর কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তারানাথ উঠে পড়ল। তারপর বৈঠকখানা থেকে বেরিয়ে গেল ভেতরের ঘরে। কি আর করার, আমি আর কিশোরী বসেই থাকলাম। তবে একটা বিষয় ঠিক বুঝতে পারলাম যে কিশোরী ভেতরে ভেতরে খুব উসখুস করছে, আর সেটাই একটু বাদেই বেরিয়ে আসলো। গল্পের মধ্যে ওঠাউঠি কারোর ভালো লাগে বলো তো? একটু হেসে বললাম, কেন হে ভাইয়া, তুমিও তো মাঝে মাঝে তারানাথকে মাঝপথে আটকে দাও। আর তাছাড়া তোমার মতো একজন নাস্তিকের কি দিনে দিনে ভক্তির আশা শুরু হয়েছে নাকি? হ্যাঁ? আরে রাখো তোমার ভক্তি। একটা কথা কি জানো, তারানাথ ভণ্ড হতে পারে, কিন্তু গল্প বলায় ওর জুড়ি কেউ নেই। এই এই আরো আস্তে আস্তে বলো, শুনতে পাবে যে। তারানাথকে আমরা আড়ালে ভণ্ড বলি আর যাই বলি না কেন, কিন্তু মুখের ওপর সেই সব বলার সাহস আমাদের কোনো কালেই ছিল না। গলাটা যে খানিক চড়িয়ে গেছে এইবার সেটা কিশোরীও বুঝতে পারল, আর তাতেই কণ্ঠ খানিক নামিয়ে আবার বলল, তোমার কি মনে হয় আজকের ঘটনাটা সত্য? যতটুকু বুঝলাম ঘটনাকাল আর স্থান তো মিলে যাচ্ছে। গাংনী নদী এখনো আছে, সেটা গিয়ে পদ্মাতেও মিশেছে। আশেপাশে ডালপালার মতো ছড়িয়ে আছে সেই সব শাখা উপশাখা নদী। সবই তো ঠিক, হয়তো সত্যি হলেও হতে পারে। তবে মারাং নামের যে কোনো উপজাতি সেখানে সত্যিই ছিল সেটা জানা ছিল না। তাছাড়া শুনলে না, ঘটনাটা যখন ঘটেছিল তার থেকেও 50 বছর আগের সে কথা।
তার মানে ওই 70-80 বছর হবে। এর মধ্যে অনেক কিছুই করতে পারে। কিশোরী বোধ হয় আমার কাছ থেকে এটা বিস্তারিত শুনবে সেটা আশা করেনি। সে খানিকটা গুম মেরে থেকে আবার বলে উঠল, তার মানে তুমি বলতে চাইছো যে ঘটনাটা যেখানে ঘটেছে সেই স্থান সত্যি আছে? হ্যাঁ আছে। ও, তার মানে ঘটনাটা সত্যি হলেও হতে পারে, কি বলো? তা তোমাদের কি মনে হচ্ছে? এই ঝড় বৃষ্টির রাতে বসে বসে তোমাদের গাল গপ্প শোনাচ্ছি, হ্যাঁ? চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম দরজার কাছটায় দাঁড়িয়ে তারানাথ, হাতে চায়ের ট্রে, চেহারা বজ্র কঠিন। বৃদ্ধ যে কখন এসে দরজায় দাঁড়িয়েছে তা বুঝতেই পারিনি। তার উপর বাইরে এমন বৃষ্টি, আর পায়ের শব্দটাও ঠিক ভালোভাবে শুনতে পারিনি আমরা। ভেবেছিলাম পুরো গল্পটাই তোমাদের বলবো, কিন্তু দেখছি সেটা আর হলো না। চা এনেছি, চটপট খেয়ে কেটে পড়ো তো বাপু। তোমাদের মতো নাস্তিকদের সাথে আর না। আরে আরে কি, আহা, আরে রাগ করছেন কেন? আরে রাগ করবেন না, রাগ করবেন না। আপনি তো জানেনই একটু ও এমনই। আর তাছাড়া দেখছেন না বাইরে কেমন বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়ে যাব কিভাবে? ঠাকুরমশাই, নিন নিন, শুরু করুন ঠাকুরমশাই। সত্যি কথা বলতে তারানাথের রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। অল্প তোষামতেই গল্প একেবারে জমে ক্ষীর হয়ে যায়, বা বলা ভালো মানে ওই একটু তোষামত করলেই রাগ একেবারে গলে জল। এইবারও তাই হলো। চা যোগে আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট পুড়ে ছাই করে তারানাথ আবার বলতে শুরু করলো তার গল্প। আচ্ছা, হ্যাঁ, কোথায় ছিলাম যেন? ও হ্যাঁ, তো আমি সবটাই শুনলাম। শরীরে এমনিতেও পথের ক্লান্তি, এর বেশি কিছু শোনার শক্তিও ছিল না। বৃদ্ধ সেটা বুঝেই ঘনারামকে ইশারায় কিছু একটা বলতেই সে বলল, চলুন টাউন মশাই, এই বেলাটা বিশ্রাম করে নিন, তারপর না হয় বাকিটা শুনবেন। আমি যখন ঘনারামের পিছন পিছন জীর্ণকায় ঝুপড়ি থেকে বেরিয়ে আসলাম, তখন সে আবার বলল, কি বলছিলাম টাউন মশাই, এই কথা ঠাউরে তো রোজ ওদের সাথে গালগপ্প হয়। হ্যাঁ, তুই তুকারি সম্পর্ক আর কি। ঘনারাম আমাকে একটা ছাউনির ঘরে নিয়ে আসলো। আস্তে আস্তে যতজনের সাথে কথা হয়েছে ঘনারামের, তাতেই বুঝলাম ওরা ঠিক আমাদের মতো শুদ্ধ বাংলায় কথা বলে না। বাংলা বলে ঠিকই, কিন্তু তাতে একটা আলাদা টান আছে। আর এতেই বুঝলাম ঘনারামের কথাবার্তার এমন অসংলগ্নতার কারণ। আমি যেন তার কথা বুঝতে পারি, সেই কারণেই ঘনারাম যতটা সম্ভব শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করছিল। আর তাতেই কখনো মোড়ল, কখনো ঠাকুরমশাই, আবার কখনো বা ঠাউরমশাই বলে ফেলছিল। জলপানির বিষয়টা তো আছেই। মোট কথা হলো কর্তা ঠাকুর বা মোড়ল নয়। আমি যে বৃদ্ধের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম তাকে স্থানীয় লোকেরা গুডুং বলেই চিনে। গুডুং হলো সেই লোক যে আধ্যাত্মিক শক্তি দিয়ে পুরো গ্রামকে রক্ষা করে। যেমন আমাদের বেলায় মোড়ল। গ্রামের ভালো মন্দ দেখার দায়িত্ব তারই। এখানেও ঠিক তেমন। তোমরা হয়তো ভাবছো গুডুং তো সেই মারাংদের ধর্মগুরুর নাম। আমিও তেমনই ভেবেছিলাম জানো, কিন্তু পরে জেনেছি গুডুং আসলে নাম নয়, এটা একটা উপাধি। আসলে জানো তো, ভাষা, মানুষের মুখের কথা, এইসব যে কোথা থেকে এসে কোনখানে কোন অর্থ বহন করে তা ধরা শক্ত। কথায় আছে, এক জায়গার গালি তো এক জায়গার বুলি। যাই হোক, দীর্ঘ কয়েকদিনের ক্লান্তি তো ছিলই। তার উপর এখানে এসে যেটুকু ব্যবস্থা হলো তা খেয়ে শরীর একেবারে ছেড়ে দিল। এইবার একটু না ঘুমিয়ে নিলেই নয়। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঘুম ভাঙলো একটা ডাকে, সেই সাথে ঝাঁকুনি। ধড়মড়িয়ে উঠে বসলাম। বিষমপুরে যখন এসেছিলাম তখন দুপুর। চারিদিক ঝাঁ ঝাঁ করছিল রোদে।
কিন্তু এখন ঘরের ভেতরটা অন্ধকার। বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের ঘুমটা বোধহয় ভালো হলো না, তার আগেই ডাকলাম। হ্যাঁ, ডেকেছো যখন তখন কারণ আছে নিশ্চয়ই। চণ্ডীর মাইয়াটারে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠাকুর মশাই। কথাটা শোনা মাত্রই আমার ঘুমটা কেটে গেল। ঘনারাম ব্যস্ত কণ্ঠে বলেই চলল, বিকেলে দেখছিলাম খেলছিল, খেলতে খেলতে কোথায় যে গেল আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বয়স কত মেয়েটার? ছোট মাইয়া, বয়স আর কতই হবে, ওই 7-8। মন খারাপ হয়ে গেল আমার। বাচ্চা একটা মেয়ে, জীবন কি সেই জ্ঞানটুকুও আসেনি তার ভেতরে। এইসব ভাবছি কারণ আমার ভেতর থেকে কেউ যেন বলে উঠছে বারবার, চণ্ডীর সেই ছোট্ট মেয়েটারও ঠিক সেই হাল হয়েছে যেমনটা হয়েছে বাকিদের। চলো তো, সব জায়গায় খোঁজা হয়েছে। হ্যাঁ ঠাকুর মশাই, শুধু এই শেষের কথাটা বলতে গিয়েও থেমে গেল ঘনারাম। শুধু শুধু কি ঘনারাম? আপনার কাছে মিছে কথা বলবো না ঠাকুর মশাই, জঙ্গলের দিকটায় যাওয়ার সাহস এখনো কারো হয়নি। দিনের বেলা হলে না হয় কাছে কুলে দেখা হতো, কিন্তু দেখছেন না কেমন সন্ধ্যা হয়ে এসেছে। হুতুমের জঙ্গল মানুষ টানে ঠাকুর মশাই, মানুষ টানে। আমি তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। মানুষ টানে মানে? হ্যাঁ ঠাকুর মশাই, মানুষ টানে। রাত্রিবেলা জঙ্গলটা কেমন জ্যান্ত হয়ে ওঠে, সেই কারণেই তো ওর নাম হুতুমের জঙ্গল। দেখেন না পেঁচা কেমন রাত জেগে থাকে। বুঝলাম এখানকার লোকজনের মনে ওই জঙ্গলটা নিয়ে একটা ভীতি আছে, কিন্তু তাই বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। হাঁটতে হাঁটতে আমরা যখন জটলার কাছে পৌঁছালাম তখন সেটাই বললাম সবাইকে। বললাম আমি আছি, তাদের আর কোনো ভয় নেই। কিন্তু ওরা বোধহয় আমাকে ঠিকঠাক ভরসা করতে পারল না। গুডুঙ্গের কথায় তারা আমাকে এখানে এনেছে ঠিকই, কিন্তু এখনো পুরোপুরি ভরসা করতে পারেনি। ওরা তো গেলই না, এমনকি আমি একা যেতে চাইলে তাতেও বাদ সাধল। সবার সেই এক কথা, কোনোভাবেই আমার একা সেখানে যাওয়া চলবে না, রাতে তো নয়। যদি যেতেই হয় তাহলে সকালবেলা। সারা রাত আমার ঘুম এলো না। মেয়েটার চিন্তাতেই হোক বা আর এই গ্রামের অশিক্ষিত বর্বর মানুষগুলোর কথা ভেবেই হোক, চোখের দুই পাতা এক করতে পারলাম না। কি করে উদ্ধার করব এই মানুষগুলোকে? আমি ছটপট করতে লাগলাম বিছানার এপাশ থেকে ওই পাশ, কিন্তু মানুষেরও ক্লান্তি আছে, যা চাইলেই অস্বীকার করা যায় না। ভোরের দিকে বোধহয় একটু চোখ লেগে এসেছিল, আর তাতেই দেখলাম আমি দাঁড়িয়ে আছি হুতুমের সেই জঙ্গলের সামনে। কত গভীর থেকে ছুটে আসছে সেই আলোক রশ্মি, নীল উজ্জ্বল আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠেছে, তৈরি করেছে এক মায়াজাল। আর সেই সাথে সেই চেনা কণ্ঠস্বর। মনকে শান্ত করো তারানাথ, এই যুদ্ধ শক্তির নয়, সে তোমার থেকে অনেক বেশি শক্তি ধরে। মনকে শান্ত করো, শান্ত করো তারানাথ, শান্ত করো। ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানায়, তারপর বেরিয়ে আসলাম বাইরে। বাইরে কোনো লোকজন নেই। হাঁটতে শুরু করলাম হুতুমের জঙ্গলের দিকে। গতকালই পথটা চিনে নিয়েছিলাম ঘনারামের থেকে। লোকালয় থেকে অনেকটা পথ হাঁটতে হয় জঙ্গলে যেতে। আমি যখন রওনা দিয়েছিলাম তখনও দিনের আলো পুরোপুরি ফোটেনি, কিন্তু এখন চারিদিক আলোকিত। জঙ্গলের ভেতরে যাওয়ার কোনো সরল পথ নেই। এ থেকেই বোঝা যায় ঘনারাম সত্যি বলেছে, এই জঙ্গলে কেউই আসে না। হাঁটতে হাঁটতে এই দিক ওই দিক তাকাচ্ছি, হঠাৎই চোখে পড়ল একটা দূরেই কয়েকটা ছোট ছোট গাছ কেমন যেন মুচড়ে পড়ে আছে। আমি এগিয়ে গেলাম সেদিকে, আর গিয়েই দেখলাম বেশ খানিকটা জায়গা জুড়ে পথের ঝোপঝাড়গুলো দুই পাশে সরে গিয়েছে। অর্থাৎ একটু আগেই কেউ এই পথে
জঙ্গলের ভেতরে গিয়েছে, এটা তারই চিহ্ন। কিন্তু ঘনারাম তো বলল কেউই এদিকে আসে না। তাহলে তবে একটা বিষয় স্পষ্ট, হুতুমের এই জঙ্গলে যেই গিয়ে থাকুক না কেন, সে এই জঙ্গলের ভীতিকে তোয়াক্কা করে না। আর তাই গাত্রবন্ধনে নিজেকে আবদ্ধ করে নিয়ে সেই একই পথে এগিয়ে গেলাম জঙ্গলের ভেতরে। পথ অনেক দূর অবধি চলে গিয়েছে, অনেকটা গভীরে। উপলব্ধি করলাম আমি যতই এগিয়ে যাচ্ছি ততই কেমন যেন একটা টান অনুভব করছি, যেন আমি নিজের ইচ্ছাতে নয়, সামনে এগিয়ে যাচ্ছি অন্য কারোর ইশারায়। হয়তো সে টান আরো গভীর হতে পারত, হয়তো বোধ শক্তিও হারিয়ে ফেলতাম, কিন্তু শরীরে গাত্রবন্ধন থাকায় টানটা তুলনামূলকভাবে কম। যতই এগিয়ে যাচ্ছি ততই যেন নিজেকে ঠেলে দিচ্ছি কোনো এক প্রকাণ্ড মায়াজালের গভীরে, আরো গভীরে। যেতে যেতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনেই একটা ছোট্ট কুটির মতো। কুটিরের শুকনো পাতার ফাঁক দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে, অর্থাৎ ভেতরে কেউ আছে। আর আমি জানি সে যেই হোক না কেন, সে আমার ভালো চায় না। কুটিরের সামনে দাঁড়াতেই দেখলাম ভেতরে একজন মানুষ বসে আছে। বৃদ্ধ বা লোক বললাম না, কারণ তার বয়স আর দৈহিক গঠনের বৈশিষ্ট্য অনুযায়ী তাকে কি বলা উচিত ঠিক বুঝতে পারছিলাম না। এক মুখ সাদা দাড়ি, আর দলা পাকানো চুলগুলো মাথার উপরে ধামার মতো খোপ খোপ করে পেঁচানো, যেন সেখানেই একটা অন্য জগৎ বাস করছে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, তারা সেই জগতের। বেশ মজবুত শরীর, চামড়া এতটুকু কুঁচকে আসেনি, গৌড় বন্য চেহারা, চোখ দুটো যেন কত কিছু জানে, কত কিছু বোঝে। আমাকে দেখেই বাবাজি হড়হড়ে এক বিকৃত হাসি হেসে বলে উঠল, তোকে একবার দেখার ইচ্ছে হচ্ছিল খুব। কার এত সাহস যে এই মহাকালকে আটকাবে? কিন্তু কিন্তু তুই তো বাচ্চা ছেলে। যা, বাড়ি ফিরে যা, নয়তো অকালে নিজের প্রাণটা হারাতে হবে। যা যা যা, বাড়ি যা। বাবাজি যেন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেই তাড়িয়ে দিল। আমি কিন্তু এক পাও নড়ালাম না। বললাম, চণ্ডীর বাচ্চা মেয়েটা কোথায়? তুই পুচকে মেয়েটাকে নিতে এসেছিস? তো বেশ, তো নিয়ে যা। ওই তো যা যা যা, নিয়ে যা। বলেই বাবাজি যেদিকে আঙুল তুলে ইশারা করলো, সেদিকে তাকাতে আমার ভেতর থেকে হড় হড় করে বমি বেরিয়ে আসলো। দেখলাম একটু দূরেই পড়ে আছে একটা মাংসের দলা। পুরো শরীরে লেগে আছে শুধুমাত্র তরল লালা, ঠিক যেমনটা ফাটা ডিমের গা বেয়ে পড়ে। দেখে মনে হলো কেউ যেন পরম তৃষ্টিতে চিবিয়ে সবটুকু রস নিংড়ে নিয়ে আখের ছোবড়ার মতো মুখ থেকে ছুঁড়ে ফেলেছে। আমি যতই নিজেকে সাহসী বলি না কেন, এইবার আমার ভেতরের সবটুকু সাহস কোথায় যেন মিলিয়ে গিয়েছে। তাকিয়ে থাকতে পারলাম না। ওইদিকে আবারও সেই বিকৃত হড়হড়ে মেঘের গর্জনের মতো হাসি দোল খেতে শুরু করেছে বাতাসে। কি হলো? নিয়ে যা।
মূর্খ, তুই এসেছিস আমাকে আটকাতে, আমাকে। বাড়ি ফিরে যা, এখনো আমার অনেক কাজ বাকি। কিন্তু সেই কাজ কেন করেছো যা মানুষের ক্ষতি করে, এই জগতের ক্ষতি করে? বাবাজির দুই চোখ যেন রাগে জ্বলে উঠল। ক্ষতি? কিসের ক্ষতি? ন্যায় অন্যায়ের বিচার তোদের সভ্য মানুষ করতে পারে, আর এরা মূর্খ বর্বরেরা, যারা জানেই না জীবনের আসল অর্থ কি। তাদের জীবনের কথা বলছিস তুই? হ্যাঁ, তারা হয়তো জানে, আর জানে বলেই মৃত্যুর ঝুঁকি আছে জেনেও নদীতে মাছ ধরতে যায়। জীবনের আসল অর্থ জানে বলেই স্বপ্ন দেখে পরিবার নিয়ে। কিন্তু তুমি কি করছো? তাদের সেই স্বপ্নটুকু ভেঙে দিচ্ছ। তুমি নিজে কখনো স্বপ্ন দেখেছো? এই শেষের কথাটা শুনে বাবাজি যেন থমকে গেল। হঠাৎই যেন জন্মান্তরের গুপ্ত কথা তার মনে পড়ে গিয়েছে। আর সেই স্মৃতি মোটেও সুখকর নয়, দুঃখের, কষ্টের, ব্যথার, যা সে ভুলে যেতে চায়। ভুলে হয়তো গিয়েও ছিল, কিন্তু আমার এই তুচ্ছ কথায় আবারও তার মনে পড়ে গিয়েছে। বাবাজি বলল, স্বপ্ন, স্বপ্ন, খুব তো বড় বড় কথা বললে, একবার পিছন ফিরে তাকাও তো বাছাধন, দেখো তো স্বপ্ন কাকে বলে। তার হঠাৎ এমন পরিবর্তন দেখে খানিকটা অবাকই হলাম। ধীরে ধীরে ঘাড় ফিরে তাকালাম পিছনের দিকে, আর তাকাতেই আমার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসলো এক ঝটকায়। এই মুহূর্তে আমার চোখের সামনে বলা ভালো, আমার 2 হাত দূরে যে চেহারাটা বাতাসে দোল খাচ্ছে, সেই মুখ আমাদের ইহ জগতের কোনো জীবের নয়, হতে পারে না। করাতের ফলার মতো প্রতিটা দাঁত ঠিক যেন কিশোরীর ওই ব্যাগের চেনটার মতো, এক টান দিলেই পুরো দেহটা হাঁ হয়ে যাবে। পুরো শরীর বড় বড় দাঁতে ঠাসা, মাথা থেকে পা অবধি সেই মুখ, পুরো শরীরে চটচটে ডিমের কুসুমের মতো হলুদ কি যেন একটা চুঁয়ে চুঁয়ে পড়ছে। তাকিয়ে থাকতে থাকতে ভেতরটা গলে আসলো আমার। 2 চোখ বন্ধ করে নিলাম। কানে ভেসে আসলো, কি দেখলি তো স্বপ্ন কেমন হয়? এমন হয়। এবার চোখ খুলে দেখ, দেখ স্বপ্ন কেমন হয়। আমি প্রাণপণে বন্ধ করে রাখলাম 2 চোখের পাতা, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। আমার বন্ধ 2 চোখ খুলে গেল নিজে নিজেই, আর খুলতেই যা দেখলাম তা হলো একটি মেয়ে দাঁড়িয়ে আছে আমার ঠিক সামনে। পরনে এতটুকু বস্ত্র নেই, শরীরের প্রতিটা উঁচু নিচু বাঁক দিয়ে চুঁয়ে চুঁয়ে পড়ছে যৌবনের ধারা। অন্য সময় হলে আমার ভেতরেও যে কামনা আসতো না, বাসনা আসতো না, তা আমি অস্বীকার করব না। নারী দেহ এত নিখুঁত হয় তা আমি ইতিপূর্বে দেখিনি, কিন্তু আমি এটাও জানি এ কোনো সাধারণ নারী নয়। একটু আগেই যে জন্তুটা আমাকে একবার নিজের গর্ভে চালান করে আবারও উগরে দেওয়ার বাসনায় বিভোর ছিল, এটা তারই অন্য রূপ। তার মানে ঘনারাম সেদিন ভুল বলেনি। চোখের নিমেষে বিভিন্ন শরীর ধারণ এবং নিরাকার হওয়ার এর কাছে কোনো ব্যাপারই না। দেখলি তো স্বপ্ন কেমন হয়, এখন যা ভাব। এতক্ষণে পুরো ঘটনাটা আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। এই সেই লোক যে এতদিন ধরে ঘুমন্ত মাংরুকিকে আবারও নিজের কোনো এক কার্যসিদ্ধির জন্য জাগিয়ে তুলেছে। আর মাংরুকির জেগে থাকা এবং শক্তির একমাত্র রসদই হলো মানুষের দেহের রস। হ্যাঁ হ্যাঁ, মানুষের দেহের রস। মাংরুকি নিজেকে কোনো শক্তিতে রূপান্তরিত করতে পারে না যতক্ষণ না অন্য কোনো শরীরের রস সে না পায়। কিন্তু
লোকটা মাংরুকিকে জাগালো কিভাবে সেটা আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না। গুডুং বলেছিল মাংরুকিকে জাগাতে হলে জোরপূর্বক নয়, নিজের ইচ্ছাতেই বা নিজের কোনো দোষেই নিজেকেই বলি দিতে হয়, তাহলেই জেগে ওঠে মারাংদের এই কয়েকশো বছর ধরে পূজিত অপদেবী। প্রশ্নটা আমি করলাম, কিন্তু আমি শুনেছি এই অপদেবীকে জাগিয়ে তুলতে নিজের ইচ্ছেতেই নিজেকে বলি দিতে হয়। তুমি কিভাবে সেটা সম্ভব করলে? ধীরে ধীরে বাবাজির ঠোঁটটা ফাঁক হতে লাগলো, আর তারপর সেটা বদলে গেল বমি করার মতো অট্ট হাসিতে। আমি স্তম্ভিত দৃষ্টিতে দেখলাম বাবাজির ডান হাতের এক ঝটকায় মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেছে। কাটা মুন্ডুটা এখন তার হাতের মুঠোতে ধরা, আর সেই কাটা মাথা এখন দুলে দুলে বিকৃত হাসি হাসছে। কাটা ধর থেকে একটা আঠালো পদার্থ গড়িয়ে পড়তে লাগলো বাবাজির শরীর বেয়ে। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, দুই চোখ বন্ধ করে নিলাম। একজন মানুষ ঠিক কতটা উন্মাদ আর সেই সাথে অসীম শক্তির অধিকারী হলে এমন অসাধ্য কাজ করতে পারে। আর সেই সাথে এটাও বুঝলাম বাবাজির দেহে এখন আর কোনো মানুষের রক্ত মাংস অবশিষ্ট নেই। গুডুঙ্গের কথা অনুযায়ী মাংরুকি জাগ্রত হলে ভক্তকেও জাগিয়ে তোলে, তারপর সেই শরীরে প্রবেশ করে কাজ করে সাধকের আদেশ অনুযায়ী। আর সেই সাথে এটাও বুঝতে পারলাম মাংরুকি একজন নয়, সাধকও মৃত্যুর পর মাংরুকি হয়েই বেঁচে থাকে অনন্তকাল ধরে। মাংরুকি একই সাথে খাদ্য যোগায় দুটো দেহে। যত দিন যায় ততই শক্তিশালী হয়ে আসে দুটো শরীরই। তারপর একটা সময় দুটো দেহ এক হয়ে যায়, আর যদি সেটা হয় তাহলে সাধক হয়ে ওঠে স্বয়ং মহাকাল। এইবার বুঝলাম শিবনাথ ঠিক কোন কারণে বলেছিল, তোকে একবার দেখার ইচ্ছে হচ্ছিল খুব। কার এত সাহস যে মহাকালকে আটকাবে? হ্যাঁ, মনে মনে প্রমাদ গুনলাম, তাহলে তো শুধুমাত্র এই বিষমপুর নয়, সে আরো বড় কিছু করার জন্যই এই পথে পা বাড়িয়েছে। কিন্তু ভালো দিক হলো এখনো দুটো দেহই পুরুষ্ঠ নয়। ঘনারামের কথা অনুযায়ী চণ্ডীর মেয়েটাকে দিয়েই 8 জন মানুষ মেরেছে এই পর্যন্ত, যা হয়তো এখনো দুটো দেহকে অসীম শক্তিশালী করতে যথেষ্ট নয়। আর এই কারণেই সে বারবার বলছিল, যা যা, আমার এখনো অনেক কাজ বাকি, যা। কাজ তাহলে এটাই। মনে কিছুটা সাহস পেলাম, ধীরে ধীরে দুই চোখ খুলে তাকালাম। দেখলাম সব ঠিকঠাক, বাবাজির মাথাটা আগের জায়গাতেই আছে। দেখলে একবারও মনে হয় না একটু আগেই সেটা ডান হাতের মুঠোয় শূন্যে হাসছিল। আমি বললাম, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি তারানাথ, আমি আবার আসব। আর যখন আসব তখন তোমার এই মিথ্যা অহংকার দলা পাকিয়ে পড়ে থাকবে ওই চণ্ডীর ছোট বাচ্চা মেয়েটার শরীরের মতো। কথাগুলো খুব জোর কণ্ঠেই বললাম, বুঝলে। আসলে আমি ততক্ষণে বুঝতে পেরেছিলাম লোকটা চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর কথাটা সে নিজেও জানে। আর তাই ভয় দেখিয়ে আমাকে তাড়াতে চেয়েছিল। ওই যে বললাম, এখনো দুটো দেহই দুর্বল। সে শক্তি হয়তো সাধারণ মানুষের কাছে খাটলেও তন্ত্রের কাছে অতি তুচ্ছ। আর তাই শিবনাথ এমন একটা স্থান বেছে নিয়েছিল নিজের সাধনার জন্য, যেখানে তাকে বাধা দেওয়ার কেউই থাকবে না। গুডুঙ্গের বিষয়টা পরে বলছি, তারও যে কিছু ক্ষমতা আছে তা আমি অস্বীকার করব না। যদি তাই না হবে তাহলে মহাকালের ঘটে যাওয়া ঘটনার পুঁথি হাতড়িয়ে সে আমার নামটা খুঁজে বের করেছিল কোন উপায়ে। আমি যে এই কাজ কখনো করিনি তা নয়, করেছি, করতে পেরেছি, কারণ আমি এই তুচ্ছ সাধনাতেও সিদ্ধি লাভ করেছিলাম। কিন্তু ওই যে বললাম, অর্থের লোভে পড়ে সব হারালো। তোমাদের কি মনে হয় হারানো সম্পদ ফিরিয়ে দেওয়া
চোর ধরে দেওয়া এইসব ভেলকিতে হয়? না, হয় না। যাই হোক, সে ভিন্ন কথা। কিন্তু গুরুং আমার সাথে স্রেফ ছলনার আশ্রয় নিয়েছিল। ফিরে আসলাম গ্রামে, কাউকে কিছু বললাম না। এমনিতেই গাঁ শুদ্ধ লোক ভয়ে সিটিয়ে আছে। এইসব বললে আরো ভেঙে পড়বে। মরতে হবে এ সত্য, কিন্তু এমন মৃত্যু কেউই চায় না। ঘরের ভেতরে বসে আছি, ভাবছি কথাটা বলে আসি। কিন্তু আবার যে যাব কোন শক্তি নিয়ে, কিভাবে লড়াই করব তারও তো কিছুই জানি না। এইসবই আকাশ পাতাল ভাবছি। এমন সময় ঘনারাম ঘরে ঢুকলো। একবার একবার এসেছিলাম ঠাকুরমশাই, দেখি আপনি নাই। ভাবলাম গুরুংয়ের কাছে গিয়েছেন হয়তো, কিন্তু গিয়ে দেখি সেখানেও নাই। কোথায় গিয়েছিলেন কন্ত ঠাকুরমশাই? হ্যাঁ, এমনিতেই এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম। ও তাই বলুন। আমি আবার ভাবলাম ঘনারাম যে আমার মিথ্যাটা ধরে ফেলেছে সেটা বুঝতে পারলাম। আসলে মিথ্যাটা যতই শক্তিশালী হোক, তাতে কিছু একটা ফাঁক থেকেই যায়। ঘনারাম কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, সত্যি করে কন্ত ঠাকুরমশাই, আপনি জঙ্গলে গিয়েছিলেন না? মিথ্যা ধরা পড়লে আবার নতুন করে মিথ্যা বলতে ইচ্ছে করে না, বিশেষ করে তখন যখন মিথ্যাটা বলে কোনো লাভ নেই। আমি বললাম, হ্যাঁ গিয়েছিলাম। কি দেখলেন ঠাকুরমশাই? পরে বলবো, তার আগে আমাকে একটা কথা বলো তো। নৌকায় যে মেয়েটা সব মাছ খেয়েছিল, মাছগুলো কি পুরোপুরি খেয়েছিল? মানে বলতে চাচ্ছি, কিছুই ফেলে দেয়নি? ও তাহলে আপনাকে বলাই হয়নি, তাই না? আসল কথা কইতে ভুলে যাই। না ঠাকুরমশাই, পুরো মাছ খায়নি। একটা মাছ ধরে গিলে নেয়, আবার সেটা বমি করে দেয়। ঠিক যা ভেবেছিলাম। পুরোটা খাবেই বা কেন? যেখানে দরকার শুধু দেহের রস, সেখানে পুরোটা তো হজমই হবে না। কিছু বুঝলেন? না, চলো একবার গুডুঙ্গের কাছ থেকে ঘুরে আসি। ও, এখনই যাবেন? একটু খাদ্যখানা করে বের হলে হয় না? আবার কখন সময় পাবেন বলা তো যায় না। ভূত প্রেতের সাথে আবার লড়াই বেঁধে যেতে পারে। মনে মনে হাসলাম। ঘনারাম ধরেই নিয়েছে আমাদের বিশাল যুদ্ধ লেগে যাবে, আর সেটা গোটা গাঁয়ের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি তাকে এই বিষয়ে নিরাশ করলাম না, যদিও আমি জানি দেবী যখন বলেছেন এটা শক্তির যুদ্ধ নয়, তখন তেমনটাই হবে। তবে ঘনারামকে আশাহত করতে ইচ্ছে করলো না। একটু বাদেই সামান্য খাদ্যখানা বলতে যা বুঝলাম তা এক ঝুড়ি পাকা কলা, যেটা নাকি ঘনারামের নিজের গাছের, সাথে ভেজা চিড়ে আর এক দলা গুড়। এর বেশি আশাও করা অন্যায়। যেখানে এখানকার লোকজনের বিষয়ে শুনেছি আমি, এদের নিজেদেরই চলে না, সেখানে আমি বললাম, আরে বাস, এত কেন? এত তো খেতে পারবো না। লজ্জা দিবেন না ঠাকুরমশাই, আমি জানি এ অতি সামান্য। এই খেয়ে নিন ঠাকুরমশাই, খেয়ে নিন, শরীরে বল আসবে। আমি খেলাম। সত্যি বলতে কি, আমার এই খাইয়ে পেট তো কখনো খোলা ছিল না, সাথেই ছিল। তাতে এই খাবারে ঠিক ভুরি ভোজ হয় না, আশাও করি না তেমন। খাওয়া দাওয়া শেষ করে আমি আর ঘনারাম গুডুঙ্গের কুটিরে গেলাম। বৃদ্ধ আগের দিনের মতোই বসে আছে। সামনে এগিয়ে বসলাম, বললাম, আপনি তো অনেক কিছুই জানেন, তাহলে ছলনা কেন করলেন? বৃদ্ধ আমার দিকে তাকালো, স্থির সেই দৃষ্টি। তারপর বলল, কারণ আমি জানতাম এই একটি কথায় তোমাকে যে কোনো স্থানে টেনে নিয়ে যাওয়া যেতে পারে। তা বটে। তখন আমার এমনই পাগল পাগল অবস্থা ছিল, যদিও উপলব্ধি করেছি ওইখানে গেলে আবার মধুসুন্দরী দেবীর দেখা পাবো, তাই সেখানেই গিয়েছি। পথ কত দুর্গম সে হিসাব করিনি। বললাম, আমি তাকে দেখেছি। কি দেখলে? এখনো শক্তি পুরোপুরি ফিরে পায়নি, কিন্তু যেটুকু পেয়েছে তাও কম নয়। 1000 বছরের ক্ষুধা এই কটা মানুষের রস দিয়ে তো মিটবে না।
তার চাই অনেক অনেক অনেক, কিন্তু সেখানেই বিপত্তি। হজম শক্তি বড্ড দুর্বল, একসাথে একটির বেশি দেহের রস শুষতে পারে না। আর সেই কারণে কি কিছুদিন বাদে বাদে মানুষ মারছে? হ্যাঁ, কিন্তু যত দিন যাবে ততই ক্ষমতা বৃদ্ধি পাবে, সেই সাথে ফিরে পাবে নিজের হারিয়ে ফেলা শক্তি। তখন আর এইসব নিয়ম নীতি মানবে না। তাহলে এখন উপায় কি? আর আপনি যদি সবটা জানেন তাহলে আমাকে এখানে কেন ডেকে এনেছেন? নিজেই তো করতে পারতেন। কে বলেছে আমি সবটা জানি? আমি ততটুকুই জানি যতটুকু বললে তোমার সুবিধা হবে, এর বাইরে আর কিছুই নয়। আসল উপায় তোমার নিজেকেই খুঁজে বার করতে হবে। মহাকালের পুঁথি পড়তে পারো? প্রশ্নটা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকলাম বৃদ্ধের দিকে। বললাম, কিছুটা পারি। আসো, তোমাকে আরো ভালো করে শিখিয়ে দিই। কথাটা বলেই বৃদ্ধ আমার কাঁধ ধরে একটু সামনের দিকে টেনে নিল। তারপর বলল, চোখ বন্ধ করো। আমি ওনার কথা মতো চোখটা বন্ধ করলাম। আমি নিজেও এই পন্থা জানি, আর তাই কুডুমকে কিছুই বলে দিতে হলো না। দুই চোখ বন্ধ করে এক মনে জপতে লাগলাম মন্ত্র। সে মন্ত্র তোমাদের আমি বলবো না। পড়তে পড়তে হঠাৎই অনুভব করলাম বৃদ্ধ আমার ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরেছে, আর ধরতেই আমার বন্ধ চোখের কালো অন্ধকার কেটে যাচ্ছে ধীরে ধীরে। উজ্জ্বল হয়ে উঠছে আলোর জ্যোতি। বৃদ্ধ আমার হাত ধরে ছোট বাচ্চার মতো পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেই আলোর বলয়ের দিকে। হুতুমের জঙ্গলের দিকে যখন হাঁটতে শুরু করেছিলাম তখনও আকাশ বেশ পরিষ্কার ছিল। কিছু জঙ্গলের ভেতরে ঢুকতেই পরিবেশটা পাল্টে গেল। যতক্ষণ মাথার উপর আকাশ দেখা যায় ততক্ষণ দেখলাম আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। কালো কালো মেঘের গর্ভে টলমল করছে জল। মাঝে মাঝে চিড়িক দিয়ে উঠছে বিদ্যুতের চমক। সেই সাথে গুড় গুড় মেঘের গর্জন ভেসে আসছে দূর থেকে। আমি হেঁটে চলেছি সামনের দিকে, কোমরে গুঁজিয়ে রাখা সেই জিনিসটা যা এখানে আসার আগে আমাকে দিয়েছিল বিষমপুরে বৃদ্ধ কুডুম। কুটিরের সামনে দাঁড়াতেই দেখলাম বাবাজি আজও একই ভঙ্গিতে বসে আছে, দুই চোখ বন্ধ। চোখ না খুলেই বলল, তুই আজ আবার এসেছিস যে? এবার আমার কিন্তু ভয় করলো না। বললাম, আমি যে আসবো সেটা তো বলেই গিয়েছিলাম। বটে, তাহলে গাত্র বন্ধনে নিজেকে আবদ্ধ করে কেন এসেছিস? কারণ আমি জানি এই বন্ধন তুমি কাটতে পারবে না, কিন্তু তুমি যে বন্ধন দিয়ে রেখেছো তা আমি কাটতে পারি। কথাটা আমি এমনিতেই বললাম, কারণ আমি জানি বাবাজির মনে সংশয় অনেক। আসলে যাদের শক্তি বেশি থাকে তারা সব সময় ভাবে কোথায় তার দুর্বলতা, আর দুর্বলের এক দোষ, তার কিছুই নেই। আর দেবী যখন বলেছে এ যুদ্ধ শক্তির নয়, তাই ছলের আশ্রয় আমাকে নিতেই হবে। আর কাজও হলো সাথে সাথে। বাবাজি যেন খানিক থতমত খেয়ে পরক্ষণেই আবার গর্জে উঠল, তাই নাকি? হ্যাঁ? তবে আয় দেখি, দেখা তোর কত শক্তি। কথাটা বলেই দুই চোখ খুলে ফেলল। আর খুলতেই দেখলাম সকালের সেই ঘোলাটে ধোঁয়ার মতো চোখের মনি আর নেই। তার জায়গায় এখন যা আছে তা কেবলই অন্ধকার। আর সেই অতল গহ্বর থেকে উঠে আসছে এক প্রাচীন জীব। দেখতে দেখতে বাবাজির পুরো শরীরটা ভেসে উঠল শূন্যে। আমি জানি এসব মায়া, আর তাই ভয় পেলে চলবে না। বাবাজি আবারও তার সেই হড় হড়ে বিকৃত কণ্ঠে হো হো করে হেসে উঠে বলল, আমাকে আটকাবি তুই? আমাকে, তোর মতো তুচ্ছ সাধক যার এখনো কোনো গতি হয়নি,
তুই আটকাবি শিবনাথকে? তুই? আমি আমি মহাকাল, আমি মহাকাল। এই জগৎ সংসারের একমাত্র শক্তি, যার অসাধ্য আর কিছুই নেই। ভুল বললে, আছে, আর সেটা হলো মহাকালের পুঁথি। আর সেই পুঁথি থেকে তুলে আনা একজনের জীবনী শক্তি, আর সেটা এখন আমার কাছে। কথাটা বলতে বলতে কয়েক পা এগিয়ে গেলাম বাবাজির দিকে। ওই তো উঠে আসছে উঠে। আর আমি জানি চোখের সেই গহ্বর থেকে উঠে আসা জীবটা আর কেউ নয়, মাংরুকি নিজে। সে বাস করে বাবাজির দেহের ভেতরে, আত্মার মধ্যে। একবার যদি সে বেরিয়ে আসতে পারে তাহলে সব বৃথা। পূর্ণ শক্তি না পেলেও যেটুকু শক্তি আছে তাতে একটা গ্রাম ধ্বংস করে দেওয়া তার কাছে কোনো ব্যাপারই না। আর তাই আমি চাই একটা দেহেই দুইজনকে বন্দি করে রাখতে। আর সেটা করতে হলে আমাকে আমার কাজ করতে হবে মাংরুকি বেরিয়ে আসার আগেই। বাবাজির দেহটা তখনও ভাসছে শূন্যে। আর কাছে গিয়েই কোমরে লুকিয়ে থাকা গুডুঙ্গের সেই ধ্বনির ছাই বের করলাম, উচ্চারণ করলাম মন্ত্র। আর তারপরেই সেটা ছুঁড়ে দিলাম বাবাজির শূন্যে ভাসতে থাকা শরীরে। তোমাদের বলতে এতক্ষণ লাগলেও কাজটা করলাম চোখের নিমেষে। বাবাজি কিছু বুঝে ওঠার আগেই, মাংরুকির সেই অতল থেকে উঠে আসার আগেই কয়েক মুহূর্ত সবকিছু চুপ, যেন গোটা দুনিয়া এইখানটায় এসে থমকে দাঁড়িয়েছে। হঠাৎই ধপ করে বাবাজির দেহটা আছড়ে পড়ল মাটিতে। আর পড়তেই দেহটা ধীরে ধীরে গলে যেতে লাগলো, ফুরিয়ে যেতে লাগলো। ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসতে লাগলো পচা গলা মাংসপিণ্ড আর পোকার দল। চারিদিকের বাতাস পচা বিকট গন্ধে ভরে উঠল। ধীরে ধীরে সেই গলে যাওয়া কালচে মাংসপিণ্ডগুলো তুলোর মতো উঠতে শুরু করলো। আর তার জায়গায় চোখের সামনে এখন পড়ে আছে শুধুমাত্র একটা কঙ্কাল, যার মাথাটা দেহ থেকে আলাদা। শিবনাথ মরে গেল? মরে গেল মানে? সে কি বেঁচে ছিল নাকি যে মরবে? ও মা, তাই তো। ও তো অনেক আগেই নিজেই নিজের বলি দিয়েছিল। কিন্তু কিন্তু মানে শেষটা কেমন যেন একটা হয়ে গেল না? কেমন হলো? মানে কিসের ছাই? আর মহাকালের সেই পুঁথিতেই বা কি ছিল? কিছুই তো জানা হলো না। এই হয়েছে তোমাদের এক জ্বালা। আমি কি একবারও বলেছি যে গল্প শেষ? ও শেষ নয়? তাহলে বলুন বলুন। আসলে ভিলেন মরে যাওয়ার পরও যে গল্প থাকে সে তো জানা ছিল না। দেখলাম তারানাথ এই কথার কোনো প্রতিবাদ করল না। সে শান্ত স্বরেই আবারও বলতে শুরু করলো। আমি ফিরে আসলাম গুডুঙ্গের কাছে। দেখলাম আমি ঠিক যেভাবে গুডুংকে বসে থাকতে দেখে গিয়েছিলাম এখনো ঠিক সেইভাবেই বসে আছে। কোনো হেলদোল নেই, দুই চোখ বন্ধ। কিন্তু এইবার ঘরে ঢুকে একটা অদ্ভুত অনুভূতি হলো, যা এর আগে আমার হয়নি। আর সেটা হলো, কেন জানি মনে হতে লাগলো এই ঘরে আমি একা, আর কেউই নেই। অথচ আমি দিব্যি দেখতে পাচ্ছি আমার ঠিক সামনেই দুই চোখ বন্ধ করে বসে আছে গুডুং ঠাকুর। আমার মনটা কেমন যেন করে উঠল। আমি এক পা দুই পা করে এগিয়ে গেলাম সেই দিকে। আর যেতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কারণ দূর থেকে যাকে গুডুং ঠাকুর বলে ভুল করেছি সে আসলে একটা ছায়া ছাড়া আর কিছুই নয়, একটা প্রতিবিম্ব, অবিকল মানুষের মতো, গুডুং ঠাকুরের মতো। আমি সামনে এগিয়ে গিয়ে পাশে বসলাম। এবার বুঝতে পারলাম বৃদ্ধ কেন আমাকে এখানে ডেকে এনেছে। আমার বোঝা উচিত ছিল মাংরুকিকে বিনাশ করতে পারে একমাত্র শুদ্ধ আত্মার দেহরস। মারাংদের ধর্মগুরুও যে পথ বেছে নিয়েছিল, এই বৃদ্ধ সেই একই পথ বেছে নিয়েছে। আর কাজটা করার জন্য আগেরবার কাউকেই প্রয়োজন না হলেও এইবার কাউকে প্রয়োজন ছিল। আর এই কাজের জন্য তারানাথ কখনোই অযোগ্য নয়।
এ হলো সেই ছাই, যে ছাই আত্মার জৈবিক শক্তিকে মহাকালের কড়াইয়ে ভেজে নিজেকে নিঃশেষ করার পরই পাওয়া যায়। সৃষ্টি হয় এক মহা অস্ত্রের, যে অস্ত্রের মাধ্যমে বিনাশ ঘটে অপশক্তির। আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছিলাম। সে আমাকে কিসের ছাই দিল, আর এই তুচ্ছ ছাইয়ে এমন কি ক্ষমতা থাকতে পারে যা দিয়ে এমন অসাধ্যকে সাধ্য করা সম্ভব হলো? এইসব প্রশ্ন এখন আমার কাছে অর্থহীন। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মাংরুখি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।